হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সবার আগে হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি সবার আগে? 1 থেকে 12তমদের আদালতের রায় নাকি তাদের পক্ষে গেছে, তাদের জন্য কি আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাকি বদলির বিষয়টা সবার আগে হবে? আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি এস এম খায়রুল, ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে এস এম খায়রুল ইসলাম, 17তম শিক্ষক নিবন্ধনে স্কুল এবং কলেজ উভয় পদে উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে বর্তমানে কর্মরত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেইন ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন এনটিআরসি সংক্রান্ত কোনো ধরনের তথ্য সবার আপনাদের সামনে যদি আমি শেয়ার করি, ভিডিওর তথ্যটি যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাই মেইন ভিডিওর দিকে। যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করবে? দেখেন, যদি এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বদলি যারা হবে, বদলিদের সুবিধা দেয়, তাহলে আপনাদের বেশ কয়েকটি অসুবিধার দিক আছে এবং সুবিধা নাই বললে চলে, লসের পরিমাণটাই কিন্তু আপনাদের বেশি। আমরা আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েও কিন্তু জানতে পারবো। তাহলে চলুন আগে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। আপনারা হয়তো জানেন যে এনটিআরসি যেই চাহিদাটি নিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য, এটি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য চাহিদা নিয়েছে, এটি কিন্তু আলাদা করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো চাহিদা নেয়নি। এখন দেখেন, যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য চাহিদা নিত বা উল্লেখ করতো, তাহলে এমন কিছু প্রতিষ্ঠান আছে তারা চাহিদা দিতই না, তারা শূন্যপদ দেখাইতো, কিছু প্রতিষ্ঠান দেখাইতো না, কিছু প্রতিষ্ঠান দেখাইতো। এই জন্য আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আপনাদের কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের তেমন একটা সুযোগ নেই। আমি স্পষ্ট করে যদি বলি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, যে যাই বলুক আর যে যাই করুক। আপনারা হয়তো বিভিন্ন ধরনের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোতে একটা নিউজ ঘুরে বেড়াইতে দেখছেন যে 1 থেকে 16তমদের জন্য বা 1 থেকে 17তমদের জন্য বিশেষ সুখবর, তাদের জন্য আসছে গণবিজ্ঞপ্তি। এই যে বিষয়টা, আসলে এটা দেখা গেছে যে কেউ কোনো একটা অনলাইন সংবাদ মাধ্যম একটা নিউজ কোনো কারো কাছ থেকে আনভ্যালিড পারসন থেকে একটা নিউজ নিয়ে সেটা প্রকাশ করে দেয় এবং সেটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। মূলত বিষয়গুলো এই পর্যন্তই। এখন পর্যন্ত আমার কাছে যা ইনফরমেশন, যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হচ্ছে, কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু, যদি 1 থেকে 12তমদের কথা একটু বলি, তারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা জানতেছি যে আদালতের রায় বা উচ্চ আদালতের রায় নাকি তাদের পক্ষে দিয়েছে। আপনাদের স্পষ্ট করার জন্য একটা বিষয় আমি যদি বলে রাখি, এই আদালতের রায় বা এটা প্রথম না, এর পূর্বেও কিন্তু আদালতের রায় এনটিআরসি এর বিপক্ষে 1000 বার গেছে, হ্যাঁ, একাধিকবার গেছে। এমন কোনো নিবন্ধন নাই বা এমন কোনো নিবন্ধনের সার্কুলার নাই যেটা 2-4টা মামলা কিন্তু এনটিআরসি খায়নি। তাহলে এনটিআরসি এই মামলাগুলো থেকে কিভাবে উঠছে? এনটিআরসি কি আদালতের রায়, যে রায়টা দিয়েছে সেই রায় অনুসারে কাজ করছে? আদালত রায় দিয়েছে, এনটিআরসি কিন্তু সেই অনুসারে কাজ করেনি। এনটিআরসি কাজ করছে এনটিআরসি এর মতো। দেখেন, বর্তমান যে সরকার, এই সরকারও পুরাতনদের নিয়ে তাদের কিন্তু খুব একটা মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে, তারা যদি নতুনদের কর্মসংস্থান তৈরি করতে পারে, তাহলে কিন্তু সরকারের সফলতাটা এখানে অনেকাংশ নিহিত আছে। পুরাতন যারা জব করে তারা তো জব করে, কিন্তু যারা নতুন জব পাবে, বেকারত্ব দূর হবে, এখানে কিন্তু সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সফলতা নিহিত আছে। এই কারণে সরকারে যারা বর্তমান উপদেষ্টা পদে আছে, তারাও কিন্তু এটা খুব বেশি চাইবে না যে আগে বদলিটা হোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে 1 লক্ষাধিক ভ্যাকেন্সি কিন্তু আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসতেছে। এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি 1 লক্ষাধিক আসে, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইতিমধ্যে নারী কোটা বাতিল হওয়ার একটা নিউজ আমরা পেয়েছি। নারী কোটাটা বাতিল হয়ে গেলে আরও 30% জব পাওয়ার আপনাদের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আপনারা যারা কলেজ পর্যায়ে টিকেছেন, কলেজ পর্যায়ে একটা বিষয় পরিসংখ্যানে দেখা গেছে যে প্রার্থীর তুলনায় ভ্যাকেন্সি কম আছে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হইতে পারে। কি ধরনের সমস্যা? মনে করেন যে কিছু কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে ভ্যাকেন্সির তুলনায় প্রার্থী বেশি, এই সাবজেক্টগুলোতে আপনাদের প্রত্যেকেরই চাকরি হবে না। তবে আপনারা যে ভাইবে ফেল করবেন, বিষয়টা কিন্তু এরকম না। ভাইবে আপনারা উত্তীর্ণ হবেন, আপনাদের ভাইবে উত্তীর্ণ করা হবে, কিন্তু হয়তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের জব হবে না, আপনাদের অপেক্ষা করতে হবে 7ম গণবিজ্ঞপ্তির জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, একটু যদি আমি বিশ্লেষণ করি, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখন
হয়তো 2-1 মাসের মধ্যে, যদি মে মাসে ভাইবা শেষ হয়ে যায়, জুন মাসে শেষের দিকে বা জুলাই মাসের শুরুতে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। এখন দেখেন, এখন পর্যন্ত কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেয়নি। 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যেহেতু দেয়নি, সেহেতু 19তম পরীক্ষা নেওয়া, অর্থাৎ আপনারা যে ধাপগুলো অতিক্রম করেছেন, প্রিলি, রিটেন, ভাইভা, এরপরে এরপরে গণবিজ্ঞপ্তি প্রকাশ, আপনাদের হাতে সার্টিফিকেট দেয়, এই যে আরও অনেকগুলো কাজ আছে। আপনারা জানেন না হয়তো যে ভাইভার পরেও এখন অনেকগুলো কাজ আছে। এই সংক্রান্ত একটা ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যদি পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করেছিলাম, আপনার ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরপরে মূলত আপনাদের আর কি কি ধাপ অতিক্রম করতে হবে। আর তার যাক, আমি যেটা বলতেছিলাম, আপনারা যেভাবে প্রিলি, রিটেন, ভাইভা এই ধাপগুলো অতিক্রম করে এসেছেন, 19তম শিক্ষক নিবন্ধনে যে সার্কুলার হবে তারাও কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে এসেছে। আপনারা যতগুলা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে আসছেন, তারাও কিন্তু এই ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো ফেস করে আসবে। হ্যাঁ, তাদের সময় যে আন্দোলন করবে না, বিষয়টা কিন্তু সেরকম না। তাদের সময়ও দেখা যাবে যে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। হ্যাঁ, এই এতগুলা ধাপ পার হইতে বছর 2-1-3 কিন্তু এনটিআরসি এর প্রত্যেকটা সার্কুলারে লেগেই যাচ্ছে। এর মাঝে কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তি আপনাদের দিয়ে দিবে। আর সপ্তম গণবিজ্ঞপ্তি যদি দিয়ে দেয়, তাহলে আপনাদের যাদের অবশিষ্ট আছে, এই অবশিষ্টগুলোর কিন্তু জব হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যদি বলি আপনাদের জন্য আরও একটি সুখবর হবে, যদি এনটিআরসি আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আপনাদের আরও একটি রিকুইজিশন নেয় প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, তাহলে দেখবেন যে এই যে বর্তমান যে ভ্যাকেন্সি 1,01,000 সামথিং, এই ভ্যাকেন্সিটা কিন্তু আরও 20-30,000 বেড়ে যাবে। কেন বাড়বে? ইতিমধ্যে যারা জয়েন করেছে তারা অনেকেই চাকরিতে নেই, অনেকে চাকরিতে জয়েন করে নাই। এই যে সামগ্রিক বিষয় মিলে দেখবেন যে আরও অনেকগুলো ভ্যাকেন্সি আপনাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন দেখেন যে যদি বদলিটা আপনাদের আগে হয়, তাহলে আপনাদের লাভটা কি আর লসটা কি, এই সংক্রান্ত যদি একটু আলোচনা করি, তাহলে প্রথমে বলতে হয় যে লাভটা শুধুমাত্র যাদের বদলি হবে শুধু তাদেরই, যারা নতুন জয়েন করবে তাদের খুব বেশি একটা লাভ নেই। সাপোজ যদি আমাকে ধরে দিই, আমি এখন যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠান থেকে আমি আমার এলাকায় একটা প্রতিষ্ঠানে বদলি নিব। এখন দেখেন, এই বদলিটা যখন আমি নিতে যাব, বদলি নেওয়ার সময় আমি কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবো যে আমি যেই প্রতিষ্ঠানে আছি, এখান থেকে আমি যেই প্রতিষ্ঠানে যাচ্ছি, এই প্রতিষ্ঠানটা ভালো কি না। যদি ভালো হয়, তাহলেই কেবলমাত্র কিন্তু আমি ওই প্রতিষ্ঠানটাতে আবেদন করব, অন্যথায় কিন্তু ওই প্রতিষ্ঠানে আবেদন করার সম্ভাবনা খুবই কম। অনেক কম পার্সনই আবেদন করবে যদি প্রতিষ্ঠান ভালো না হয়। আবার অনেকে আছে দূর দূরান্তে ভালো একটা প্রতিষ্ঠানে, শহর পর্যায়ের, সিটি পর্যায়ে যেই ভালো কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, সেগুলোতে জব করতেছে। দেখেন, তারাও কিন্তু বদলির জন্য আবেদন করবে না, ওই ভ্যাকেন্সিগুলোর জন্য আপনার জন্য খালি হবে না। কিন্তু এর মাঝে যে সমস্যাটা হবে, এটা হচ্ছে যদি আপনার বদলি নিয়ে নেয় বা বদলি শুরু হয়ে যায়, তাহলে আপনার এলাকার যে ভালো ভালো স্কুলগুলো, ভালো ভালো কলেজগুলো রয়েছে, এই কলেজগুলো ফিল আপ হবে। আর যদিও আপনার শূন্যপদের তারতম্য হবে না, কারণ যে পরিমাণ শূন্যপদ তারা এদিকে ফিল আপ করবে, অন্যদিকে সেই পরিমাণ শূন্যপদ কিন্তু আপনাদের জন্য আবার তারা ছেড়ে দিয়ে আসবে। এটাতে খুব বেশি একটা প্রবলেম হবে না। কিন্তু প্রবলেমটা ওই যে বললাম যে ভালো ভালো যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের পদগুলা নিয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর এই যে আপনারা 83,000 প্লাস ভাইবা দিচ্ছেন, এখান থেকেও এমন কিছু প্রার্থী আছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। কি কারণে আবেদন করতে পারবে না আপনারা হয়তো জানি না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের 3টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে জাতীয় মেধা তালিকায় আপনার নাম থাকতে হবে, এবং জাতীয় মেধা তালিকায় যদি আপনার নাম নিচের দিকে থাকে, তাহলে আপনার প্রবলেম হতে পারে। কারণ দেখা গেল যে আপনার সাবজেক্টে ভ্যাকেন্সি 200টা, আপনার মেধা তালিকায় আপনার অবস্থান হচ্ছে 206 নাম্বার, তাহলে কিন্তু আপনার জব হওয়ার সম্ভাবনা একটু কম আছে। এছাড়াও আপনার একটি এনটিআরসি প্রদত্ত সনদ থাকতে হবে, অর্থাৎ ভাইবার রেজাল্ট হওয়ার পরপরই জাতীয় মেধা তালিকা প্রণয়ন করবে, এবং আপনাদের বাড়ি একটা উপজেলায় একটা কিন্তু সার্টিফিকেট এনটিআরসি পাঠিয়ে দেয়। এত পূর্বে 17 থেকে পূর্ব পর্যন্ত প্রত্যেককে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। তবে এটাতে অনেক বড় একটা টাইম কিল হয়। এই টাইমটা বাঁচানোর জন্য এনটিআরসি যদি অনলাইন ভিত্তিক সার্টিফিকেটটা করে, তাহলে সব থেকে ভালো হয়। তাহলে আপনারা যে যার মতো করে অনলাইন থেকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটার জন্য 18তম অনেক নিবন্ধনধারী ধরা খাবে, সেটি হচ্ছে বয়স 35+, অর্থাৎ 35 বছর একদিনও যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।
এনটিআরসি যে নীতিমালা রয়েছে এই নীতিমালা বলতেছে ইতোপূর্বে আবেদন করার সুযোগ দেয়নি, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয়নি, সুতরাং আপনাদেরও নাই। তবে সুযোগ একটাই হতে পারে যদি এনটিআরসি ব্যাকডেটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা দিয়ে থাকে, কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি ব্যাকডেটে দেয়নি, সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু ব্যাকডেটে দেওয়ার প্রবাবিলিটি খুবই সংকীর্ণ, খুবই ক্ষীণ। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন, এনটিএসসিতে স্মারকলিপি দিচ্ছেন, আরও বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন, এটি খুবই ভালো দিক। তাদের যদি নজরে পড়ে বা তারা যদি কোনো কারণে ব্যাকডেটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি দিয়ে দেয় আপনাদের জন্য ভালো হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হচ্ছে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হচ্ছে। অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে। যদি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে দিবে এনটিআরসি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, এরপরে 1 থেকে 16তমদের জন্য বা 1 থেকে 12তমদের জন্য সুখবর আসতেছে। আসলে এটি কখনোই সম্ভব না। 1 থেকে 12তমদের সুখবর আমরা আশা করি না। আমরা অনেকেই জানি যে 1 থেকে 12তমতে যারা টিকেছে তারা সকলেই আমাদের বাপদাদারা, অর্থাৎ তাদের বয়স এত পরিমাণ হয়ে গেছে যে তারা একবারে ক্লাস নেওয়ার জন্য বা টিচিং করার জন্য তাদের ফিটনেস, তাদের যেই মেধা, তাদের এইটুকু তাদের নাই। এখন কোনো সরকার প্রধান বা কোনো অধিদপ্তর চাইবে না যে তাদের নিয়োগ দিয়ে একটা জেনারেশনকে নষ্ট করার জন্য। তারা তো ঠিকমতো টিচিং করতে পারবে না, এটা সবথেকে বড় প্রবলেম। এই কারণেই মূলত 1 থেকে 12তমদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটি সুখবর বলছিলাম যে আপনাদের জন্য লক্ষাধিক প্লাস যদি আরও রিকুইজিশন নেয় তাহলে আপনাদের ভ্যাকেন্সিটা আরও বেড়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়াও ভিডিওটিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। যদি তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এনটিআরসি সম্পর্কিত কি তথ্য জানতে চাচ্ছেন সেটিও আমাকে জানাবেন। আজকের ভিডিও শেষ করতেছি। ভিডিওটি শেষ করার আগে আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এনটিআরসি সংক্রান্ত কোনো ধরনের তথ্য যদি আপনাদের সামনে শেয়ার করি সেটি যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।